আমরা জেনেছি যে আপনি ২৭ বছরে একটা ওষুধের বড়ি পর্যন্ত খান নাই, যেটা ট্যাবলেট বলে। মানুষের মধ্যে একটা হতাশা আছে এবং ডিসস্যাটিসফ্যাকশন আছে টুয়ার্ডস ব্যাংকিং জব। তো যারা নতুন ব্যাংকে ঢুকতে চায়, ব্যাংকিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চায়, তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের এই দুরবস্থার জন্য ব্যাংকের যারা স্পন্সর, ব্যাংকের যারা বোর্ডে বসেন, তাদের খুব বড় একটা রোল আছে বলে আমরা জানি। সুপ্রিয় শ্রোতা, মানি রুলসের আজকের প্রোগ্রামে আপনাকে স্বাগতম। আপনারা জানেন যে আমরা এই সমাজের যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন, বিভিন্ন ক্ষেত্রে সফল বা কখনো কখনো ব্যর্থ, তাদেরকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করি এবং তাদের জীবন থেকে, তাদের অভিজ্ঞতা থেকে আমরা বিভিন্ন বিষয় জানার চেষ্টা করি। আজকে আপনাদের খুব একজন ব্যতিক্রমী মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যিনি মূলত পেশায় একজন ব্যাংকার, কিন্তু এই ব্যাংকের পরিপাটি পেশার এই মানুষটি আরও অনেকগুলো দিকে কাজ করেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, গত ২৭ বছরে উনি একটি ট্যাবলেটও খাননি অ্যাজ মেডিসিন। শরীরচর্চা, খেলাধুলা, পড়াশোনা, মানে মনের স্বাস্থ্য এবং শরীরের স্বাস্থ্য ভালো রাখার জন্য উনি ব্যাংকের বাইরে প্রচুর কাজ করেন। জনাব মামুনুর রশিদ, উনি ১৯৯৬ সালে বডি বিল্ডিংয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং আমি ওনার সাথে কথা বলে অবাক হই যে ওনার স্মৃতিশক্তি খুবই উঁচু মানের। দিন তারিখ সহ, কোটেশন সহ উনি অনেক বিষয় অনর্গল বলে যেতে পারেন। এটা তার একটা বড় একটা শক্তির জায়গা। মামুনুর রশিদ পড়াশোনা করেছেন ঢাকা কলেজে, পরবর্তীতে পড়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিংয়ে এবং পরবর্তীতে আবার উনি MBA করেছেন। ব্যাংকে দীর্ঘদিন যাবৎ ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন, এখন হেড অফিসে কর্পোরেট সামলান। তার এই দীর্ঘ জার্নিতে আপনারা জানেন ব্যাংকাররা অসংখ্য মানুষের মুখোমুখি হয়, ফলে তিনি বিভিন্ন দিকে অভিজ্ঞতায় ঋদ্ধ। তার সাথে এই অভিজ্ঞতা নিয়ে আমরা আলোচনা করব, যে আলোচনা থেকে আমি আশা করি আপনারা অনেকগুলো দিক পাবেন নেয়ার, বোঝার, চিন্তা করার। জনাব মামুনুর রশিদ, আপনাকে আমার অনুষ্ঠানে মানি রুলসে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ। যেহেতু আপনি আর্লি রাইজার, এটা খুবই একটা মানে ব্লেজিং আমি মনে করি আল্লাহ আপনার উপরে দিয়েছেন, যে সকালবেলা আপনাকে ঘুম থেকে উঠানোর ব্যবস্থা করা হয়, আপনি ওঠেন, উঠে কাজ শুরু করেন। আর্লি রাইজার যারা আর যারা লেট রাইজার, তার মানে ধরেন ৯টা বা ৮টা বা 10টা ইভেন ঘুম থেকে ওঠে, এই দুই মানুষের মধ্যে আমার কাছে তথ্য আছে বলতে আমি এরকম মনে করি যে অনেকের লেখাই আমি পড়েছি যে যারা আর্লি রাইজার না, তারা জীবনে সফল হতে পারে না। আপনার এই ক্ষেত্রে আপনার ধারণা কি? হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনি তো একজন চিন্তাশীল মানুষ। হ্যাঁ, আমি একদম অবজেক্টিভলি বলবো না যে সফল হতে পারে না, বাট যারা আর্লি রাইজার, ধরেন আমরা প্রকৃতির মানুষ, প্রকৃতির মধ্যে থাকি। একসময় মানুষ কিন্তু ৫০০-৪০০ বছর বলে, আমি মুসলিম, আমাদের অ্যানসেস্টাররা ৭০০-৮০০ বছর বাঁচছে। শেক্সপিয়ারের একটা কথা আছে, আন্ডার দ্য গ্রিন ট্রি কাম হিদার ইউল ফাইন্ড নো এনিমি দেন। অ্যাকচুয়ালি মর্নিংয়ে যখন উঠছি তখন পলিউশনটা কম, আমার সাইকোলজি ফ্রেশ, আমি রিওয়াইন্ড হয়ে গেছি। তখন আমি যা কিছু নিব এটার প্রোডাক্টিভিটি অনেক হাই। যেমন আমি অন্য সময় হয়তো 5 ঘন্টা পড়লে যেটা কাভার করতে পারি, আমার এটা রিয়েলি, আমি যদি টার্গেট ওরিয়েন্টেড হই, 1 ঘন্টা এটা কাভার করা সম্ভব। ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তার মানে তোমরা যারা নতুন তরুণ মানুষ, যারা স্টুডেন্ট, যারা আমাদের এই শো শুনছো, তাদের একটা বিষয় বলার আছে। মিস্টার মামুন সেটা বলেছেন, সেটা হচ্ছে যে সকালবেলা কিন্তু দারুণ প্রোডাক্টিভ, মর্নিং পাওয়ার ইজ ভেরি স্ট্রং। এই সকালবেলাকে যদি তোমরা তোমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারো, সকালে যদি ইম্পর্টেন্ট কাজগুলো সারতে পারো, পড়াশোনাগুলো করতে পারো, তাহলে দিনের অন্য কোনো সময়ের চাইতে অনেক বেশি কার্যকর হচ্ছে সকাল। তোমার মাথা যেভাবে পরিষ্কার থাকে, সকালে যেভাবে তোমার অক্সিজেনের ফ্লো ভালো থাকে, পলিউশন অতটা থাকে না, কেউ তোমাকে ডিস্টার্ব করে না, ফলে সকাল তোমাকে সবসময় বেস্ট রিওয়ার্ডটা দিতে পারে। সকাল তোমার জন্য খুবই দরকারি, সকালে ঘুম থেকে ওঠা তোমার জন্য দরকারি, সকালে তোমার কাজ শুরু করা তোমার জন্য দরকারি। আরেকটি প্রশ্ন আমি করি, যেহেতু আপনি ব্যাংকে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট আমরা যেটা নিয়ে অনেক কথা বলছি, আপনি জানেন এইটা মানুষের জীবনে কতটা দরকারি। আপনি তো কর্পোরেট ফাইন্যান্স ম্যানেজ করেন, বাট হোয়াট অ্যাবাউট ইউর পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট? এই দিকে একটু ফোকাস করবেন। আর সেকেন্ড হচ্ছে, এটা প্রত্যেকটা মানুষের জীবনে কতটা দরকারি সেটা একটু সবাইকে একটু বলবেন। খুব বেশি দরকার। আমার 3 মেয়ে। অ্যাকচুয়ালি একাডেমিক লেখাপড়া নিয়ে আমি কিছু বলতে চাই না, অনেকেই বেশি কনসেন্ট্রেটেড। বাট আমি যদি বলি যে খুব কম এফোর্টে আপনার বাচ্চার ভবিষ্যৎ গড়ে দিতে চান, তাহলে তাকে, যেহেতু অর্থনৈতিক ওয়ার্ল্ড, অর্থনীতির জ্ঞানটা তাকে মাথায় দিয়ে দেয়া। এবং আমি আমার বাচ্চাদের একদম স্পেসিফিক্যালি বলছি যে তুমি 10 টাকা আয় করলে 3 টাকা সেভ করার চেষ্টা করো ফর ইয়োর রেনি ডেজ। এখন যে বাচ্চা 10,000 টাকা ইনকাম করে 7,000 টাকা খরচ করে,
আরেকটা বাচ্চা অনেক লেখাপড়া করলো, 10 লাখ টাকা ইনকাম করে, হয়তো 9 লাখ টাকা খরচ করে। আমি মনে করি যে বাচ্চা 10,000 টাকা ইনকাম করে এবং 3,000 টাকা সেভ করে, হি অর শি ইজ মাচ বেটার দেন দ্যাট অফ 10 লাখ টাকা ইনকাম ওরিয়েন্টেড কিড। অ্যাজ ব্যাংকার আমার একটা মজার অবজারভেশন আছে যেটা আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে যখন অ্যাকাউন্ট খুলে ব্যাংকে, ছেলেরা যখন অ্যাকাউন্ট খুলেছে অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে তাদের ওয়াইফদেরকে নমিনি করেছে, বাচ্চাদের তো নমিনি করেই, কিন্তু মেয়েরা যখন অ্যাকাউন্ট খুলেছে, বিশেষ করে বিবাহিত মেয়েরা, তখন দেখা গেছে তারা তাদের বাবাকে, মাকে, ভাইকে বা সন্তানকে নমিনি করেছে। খুব কম ক্ষেত্রে কদাচিৎ দেখেছি যে হাজব্যান্ডকে নমিনি করেছে। আপনার এই ব্যাপারে অভিজ্ঞতাটা কেমন? ব্রাঞ্চ ব্যাংকিং তো অনেকদিন করেছে। হ্যাঁ, এটা এক ধরনের কালচার। আবার এটাও ঠিক যে মেয়েরা একটু তার বাপের ফ্যামিলি বা তার বাচ্চাদের প্রতি একটু টান থাকে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ম্যাটারে। আর একটা ছেলে বা মেয়ে যখন বৈবাহিক সম্পর্কে আসে তখন কিন্তু তাদের বায়োলজিক্যাল দিকগুলো কাজ করে, আর বাচ্চারা হলো তার রিয়েল ব্লাড, বাপ মা ওয়েলফেয়ারিং এন্টিটি, তার এটা এই জিনিসটা কাজ করে। এর বাইরেও একটা থাকে যে ওয়াইফরা বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওয়াইফরা অত বেশি ইনকাম করে না, আবার হাজব্যান্ডদের অনেক ধরনের কস্ট মিটিগেট করতে হয় এবং চ্যালেঞ্জে পড়তে হয়। আপনি বলছেন যে ওয়াইফরা যারা ইনকাম মানে অ্যাকাউন্ট খুলে বাবাকে বা মাকে বা বোনকে, বাচ্চাকে নমিনি করছে, হাজব্যান্ডকে করছে না, তারা কেন করছে? এটা কি আপনি কি ডু ইউ থিঙ্ক দ্যাট এটা ইট ইজ বিকজ অফ ইনসিকিউরিটি, ফিনান্সিয়াল ইনসিকিউরিটি, নাকি অবিশ্বাস? না, অবিশ্বাস না। এখানে আসলে দুইটা একদম রিলেটিভ। অবিশ্বাসের কথা বলবো না, হয়তো প্রায়োরিটি চলে যাইতেছে ওখানে, যে প্রায়োরিটি চলে যাচ্ছে যে হয়তো 51-49। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন আপনার কাছে আমার, যেটা খুবই প্রিসাইজ অ্যান্সার চাই আমি। সেটা হচ্ছে যারা গৃহবধূ, যারা চাকরি করেন না, শুধু সংসার সামলান, হয়তো তাদের মধ্যে সম্ভাবনা আছে, এই ধরনের গৃহবধূরা মানে হাউস ওয়াইফরা, তারা তাদের ব্যক্তিগত অধিকারে যতটুকু ফান্ড আসুক এটাকে কিভাবে ম্যানেজ করবে? সংক্ষেপে আমি একটু জানতে চাই আপনার কাছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটু আগেও বলছি কথাটা যে ইনকাম করা কঠিন, সেভ করা আরো কঠিন। তো গৃহবধূদের তো ওই রকম ফ্যামিলির অব্লিগেশন থাকে না, এবং তাকে যেটা দেয় তার কস্ট ইনকারের জন্য যথেষ্ট। সেই যথেষ্ট থেকে সে যদি 30% সেভ করে, সেটা হয়তো ট্রিফলিং। হাজব্যান্ড হয়তো 1 লাখ টাকা খরচ করতেছে, সে 10,000 টাকা পাইতেছে, 3,000 টাকা সেভ করা তার পক্ষে সম্ভব, কারণ তার কিছু তার পার্সোনাল পারপাসে হয়তো দেওয়া হচ্ছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যেটুকু টাকাই একজন মানুষ পাক না কেন, তার একটা পোর্শন তার সেভ করা দরকার, যেহেতু তার ফ্যামিলি অব্লিগেশন কম, মানে সে ফ্যামিলিতে তার খরচ করতে হচ্ছে না, সুতরাং তার একটা বড় অংশ সে সেভ করতে পারে। এটা ব্যাংকে সেভ করতে পারে, বিশেষত ব্যাংকেই। তারপরে একটা ভালো ফান্ড আসলে তখন কোথাও সঞ্চয়পত্র কিনলো বা এফডিআর করলো, যাই করলো। এবার আপনাকে আমি একটু অন্যদিকে আলোচনায় নিতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খুব একটা ভালনারেবিলিটির মধ্যে দিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। আমরা দেখেছি এর মধ্যে অনেকগুলো ব্যাংকে আপনার কাস্টমাররা টাকা পাচ্ছে না, তারা চিৎকার করে কাঁদছে, ইভেন ব্যাংকের ম্যানেজারকেও আমরা কাঁদতে দেখেছি। আপনি ব্যাংকের ম্যানেজার ছিলেন, এখন কর্পোরেটে কাজ করছেন। এখন সার্বিক অবস্থাটা কি ব্যাংকের? ওই ভীতি কি কেটেছে? এখন কি ব্যাংকের লিকুইডিটি সমস্যার সমাধান হয়েছে না? হোয়াট ইজ দ্য কারেন্ট সিচুয়েশন? হ্যাঁ, ব্যাংক আসলে একটা ট্রাস্টের জায়গা, এবং ইকোনমিকে রানিং রাখার জন্য ব্যাংক একটা রোল প্লে করে। বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে বড় রোল প্লে করে আমি মনে করি, অনেক দেশের সাথে যদি কম্পেয়ার করেন। সাইকেলটা কেমন? যে ইনকাম, প্রেজেন্ট কনজাম্পশন, দ্যাট ইজ কনজাম্পশন, অ্যান্ড ফিউচার কনজাম্পশন, সেভিংসটা ব্যাংকে আসে, সেটা ইনভেস্টমেন্টে যাবে, সেটা সেকেন্ডারি ইস্যু, ন্যাশনাল ইস্যু। যে সেভ করতেছে কষ্টার্জিত টাকাটা সে যাতে ফেরত পায়, সেটার জন্য সে ব্যাংকে রাখে, এবং ব্যাংক তার আস্থার জায়গা। তো সেই আস্থার জায়গাতে যে কোনো কারণে এটা থ্রেট থাকতেই পারে, এবং এমন রিসেন্টলি বাংলাদেশে হয়তো বড় থ্রেট আসছে এবং সেটার ডিসক্লোজও হয়েছে, বাট ওরই হওয়ার কিছু নাই, যেখানে রাষ্ট্র তাকে অ্যাসুরেন্স দিচ্ছে। এখন কারেন্ট অবস্থাটা কি? এখন কি লোকজন ব্যাংকে গেলে টাকা পাচ্ছে? সব ব্যাংকে হ্যাঁ পাচ্ছে। তো আমি তো মনে করি যে হয়তো সেভিংসটা, এর আগে একটু কথা বলে নিই যে যেটা সেভ করে এটা হলো আনসার্টেনিটি প্রভিশন, বিশেষ করে পার্সোনাল সেভিংস গুলো বা ফিউচার প্রভিশন। তো যে লোকটা 10,000 টাকা ইনকাম করে 3,000 টাকা সেভ করতেছে, কোনো ফ্যাটাল ডিজিজে না পড়লে বা কোনো রকমের আনটওয়ার্ড সিচুয়েশনে না পড়লে বা কোনো পারপাস সামনে না চলে আসলে, তার কিন্তু ব্যাংকের থেকে টাকা তোলার দরকার নেই। আমি যদি এটা পার্সেন্টেজ হিসেবে বলি যে ব্যাংকে 100 টাকা জমা আছে টোটাল ব্যাংকে, এইটার ট্রানজেকশন ইস্যুতে হয়তো 10 টাকা 20
20 টাকা কাজে আসছে, 80 টাকাই কিন্তু ফিউচারের জন্য 5 বছর 10 বছর টাইমে চলে যাইতেছে। এখান থেকে হয়তো কিছু টাকা চলে গেছে, সেটা হয়তো ওপেন সিক্রেট হয়ে গেছে, এটার জন্য মানুষ ভীত সন্ত্রস্ত। কিন্তু এটা তো একটা স্কেজুলড ব্যাংক, যেখানে বাংলাদেশ ব্যাংক আছে, গভর্নমেন্টের অ্যাসুরেন্স আছে, হয়তো একটু টাইম ফ্রেমে ফেলে দিচ্ছে, এবং মানুষ যাতে প্যানিকড হয়ে টাকাটা না নিয়ে যায়, একটু টাইম ফ্রেম পেলে গভর্নমেন্ট একটু সুযোগ পাইল এই লুপহোলগুলো বন্ধ করার জন্য, এবং এটা ইকোনমিকে ইনট্যাক্ট রাখে। সবচেয়ে বড় রোল যেটা প্লে করে সেটা হলো যে জিডিপি ইনট্যাক্ট রাখে বা জিডিপি কে ফ্যাসিলিটেট করে। না, ইটস ওকে, আমি রোলের কথা এখন আমরা যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে একটা ভীতি, ট্রাস্টের কথা আপনি বলেছেন, ট্রাস্টের দারুণ একটা সংকট দেখা দিয়েছিল। ব্যাংকে 5,000 টাকা গেলে পাচ্ছে না। আমার অফিসে বসে একজন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, সে ব্যাংকের ম্যানেজারকে ফোন করছে যে আমার একজন লোক যাচ্ছে মাত্র 10,000 টাকা, তুমি ভাই একটু দিয়ে দিও। সে ম্যানেজার তখন বলছে, না আমি এখন দিতে পারছি না স্যার, এটা কালকে আসতে বলেন। মানে এই অবস্থা এখন কেটে গেছে কিনা, এটা একটা ব্যাপার। হ্যাঁ, ওকে। সুপ্রিয় শ্রোতা, আমরা অনেক বিষয় কভার করলাম। ব্যাংকিং আসলো, পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট আসলো, হেলথ ইস্যু আসলো, আপনার মানসিক স্বাস্থ্যের বিষয় আসলো। আমরা অনেক বিষয় জানলাম, এবং আমরা জানলাম যে মামুনুর রশিদ 27 বছর ধরে যে একটা ট্যাবলেটও খান নাই, তার পেছনে আছে তার ঐকান্তিক প্রচেষ্টা, তার প্র্যাকটিস, তার নিয়মিত চেষ্টা যেটা, এবং ডেডিকেশন। তো আমি আশা করব যে আপনাদের হয়তো আরও কিছু প্রশ্ন থাকবে। যদি কোনো প্রশ্ন থাকে এই ডিসকাশন থেকে যে বিষয়গুলো উঠে আসলো তার উপরে, তাহলে আপনারা যদি কমেন্ট বক্সে জানান, তাহলে যেটা আমি পারবো সেটা আমি উত্তর দিয়ে দিব। আর যদি মামুন সাহেবের হেল্প নেওয়া লাগে, সেটা নিয়েও আপনাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেক ধৈর্য ধরে আমাদের আলোচনা শুনলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর মিস্টার মামুন, আপনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি পরিশেষে বলবো, রিয়েলি এটা আমার কোনো অ্যাচিভমেন্টের জায়গা না। অল পিপুল আর ইকুয়াল। মানুষ চেষ্টা করলে অনেক কিছুই পারে, এবং আমি মনে করি যে নো ওয়ান ইজ ইনফিরিয়র টু মি। অফকোর্স আই হ্যাভ দ্য কনফিডেন্স যে আই ক্যান, এবং সবারই এই কনফিডেন্স থাকা উচিত। এবং আমি সাবজেক্টিভ ম্যাটারে যে কোনো মানুষের অপিনিয়ন অ্যাকসেপ্ট করতে রাজি আছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য।